আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রিজার্ভ চুরি মামলায় সিআইডির খসড়া অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়া। 10 বছর পরে হলেও তদন্ত শুরু যেহেতু হয়েছে, সেহেতু এর একটা ফলক আমরা দেখতে পাবো অচিরেই। তদন্তই হবে, এটা কোনো বেনিফিটস আসবে না। শেষমেশ আমরা যারা সাধারণ পাবলিক, আমরা যারা আমাদের দেশের সাধারণ নাগরিক আছে, আমার আপনার পকেট থেকে যাচ্ছে। ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন হলে দারিদ্র্যের হার কমে দাঁড়াবে শতকরা 13.8%, গবেষণা প্রতিষ্ঠানের বাজেট বিশ্লেষণ। জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে। এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারের শিকার না হন, সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। এখন থেকে দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে। শিক্ষা ব্যবস্থায় একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর। কোন বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোন বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। যুদ্ধ বন্ধে স্থায়ী চুক্তিতে পৌঁছাতে সমঝোতা স্মারকে সই যুক্তরাষ্ট্র ও ইরানের। প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। আলোচিত এই মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে তা পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। প্রায় 10,000 পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রটির বিষয়ে আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়। জানা গেছে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আইনি পরামর্শের পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের সাবেক গভর্নর আতিউর রহমান সহ দেশের 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। খসড়া চার্জশিটে অন্য অভিযুক্তরা হলেন আনিস এ খান, কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, এএফএম আসাদুজ্জামান, মেজবাউল হক, আবুল কাশেম ও সুলতান মাসুদ আহমেদ। 2016 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10,10,00,000 চুরি হয়। হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে ভুয়া বার্তা পাঠিয়ে এই বিপুল অর্থ হাতিয়ে নেয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির 10 বছরেরও বেশি সময় পর খসড়া অভিযোগপত্রে দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। বিষয়টি নিয়ে জনসাধারণ কি ভাবছেন, তাই জানবো আজকের জনতার কথায়। দীর্ঘ 10 বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত। বাংলাদেশ পুলিশের তদন্ত বিভাগ সিআইডি 64টি দেশি ও বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে প্রায় 10,000 পৃষ্ঠার একটি খসড়া চার্জশিট প্রস্তুত করেছে। চলুন জেনে নেই এই বিষয়ে সাধারণ জনগণ কি ভাবছে। এতদিন পরে যদি তদন্ত শুরু হয়, অনেক কিছু লস্ট, অনেক কিছু হারায় যাবে। আপনার অনেক কিছু হয়তো কেউ যদি ভিতরের মহলে থাকে যে সে হাইড করতে যাবে, সে অলরেডি অনেক কিছু করে ফেলছে হয়তো, বা জিনিসগুলো হবে যে তখন যেই পরিমাণ অ্যাক্টিভ রিসোর্স পাওয়ার কথা ছিল ওই লোকগুলোও নাই। সো ওইরকম রিসোর্স এখন পাওয়া যাবে না। জিনিসটা আসলে খুবই দুঃখের যে পুলিশ এত লেট করলো, ডিলে করলো। পরে তদন্ত হয়েছে, এখন মনে করি এটা ভালো হয়েছে। এটা তদন্ত হওয়া আরও আগে দরকার ছিল, এখন এটা হওয়াতে আমার মনে হয় ভালোই হয়েছে। আপনি সরকারের কোনো অ্যাটেম্প নিল না, XYZ কোনো ডিপার্টমেন্টের অ্যাটেম্প নিল না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অ্যাটেম্প নিল না। ওনাকে আইনের আওতায় আনলে সঠিক ব্যাপারটা বের হয়ে আসতে পারে, যেহেতু উনি তখন রানিং গভর্নর ছিলেন। যেহেতু অনেক দিন হয়ে গেছে, এটা 50-50 চান্স আছে আর কি। আমার মনে হয় সঠিক সম্ভাবনা কম খুব। বাংলাদেশে সাধারণত কোনো কিছু সঠিক তদন্ত হয় না, লেন্দি হয়ে থাকে। তদন্ত যাই হবে, জাস্ট তদন্তই হবে, এটা কোনো বেনিফিটস আসবে না।
শেষমেশ আমরা যারা সাধারণ পাবলিক, আমরা যারা আমাদের দেশের সাধারণ নাগরিক আছে, আমার আপনার পকেট থেকে যাচ্ছে, আমার আপনার পকেট থেকে যাবে, আমরাই ভুক্তভোগী হব। আজকে জিডিপির প্রবৃদ্ধি কম বেশি যাই হোক, ওইটার ইফেক্ট আমাদের উপরে পড়তেছে। দ্রব্যমূল্য যেটা বাড়তেছে, ওই যে ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, ওইটার জন্য দ্রব্যমূল্যের ইফেক্ট আসতেছে। গত 10 বছরে কিছু হয়নি, রাজনৈতিক প্রেক্ষাপট তো জড়িত। কারণ যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হাত পড়ে তখন সেখানে রাজনৈতিক প্রেক্ষাপট চলে আসে, রাজনৈতিক পরিস্থিতি চলে আসে। আমরা সবাই জানি গত সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল, যার ফলশ্রুতিতে কোনো রকম তদন্ত হয়তো বা হয়নি। তবে এখন আমরা আশাবাদী যে 10 বছর পরে হলেও তদন্ত শুরু যেহেতু হয়েছে, সেহেতু এর একটা ফলক আমরা দেখতে পাবো অচিরেই। এদিকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছাড়িয়েছে 12,500 কোটি টাকা। কেবল 2025 সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5 ভাগ, জমা পড়েছে 3,600 কোটি টাকার বেশি, যা 2024 সালে ছিল 8,843 কোটির বেশি। অর্থাৎ এই সময়ে অর্থ বেড়েছে 3,669 কোটি টাকা। 2025 সাল নাগাদ ব্যক্তি ও ব্যাংক কর্তৃক সুইস ব্যাংকে রাখা বাংলাদেশিদের অর্থের পরিমাণ প্রায় 12,512 কোটি টাকায় পৌঁছেছে, যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। এই পরিসংখ্যানটি গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। সরকার ঘোষিত 41 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হলে দেশে দারিদ্র্যের হার শতকরা 13.8 ভাগে নেমে আসবে। এজন্য রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে এই কার্ড বিতরণ করতে হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট বিশ্লেষণে এসব তথ্য উঠে আসে। এছাড়া প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী হলেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলেও জানান তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা বলেছেন, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ ও রাজস্ব আদায় বাড়াতে সরকারের বহুমুখী পদক্ষেপ রয়েছে। 2022 সালের হিসাব অনুসারে দেশে দারিদ্র্যের হার শতকরা 18.7 ভাগ। এমন বাস্তবতায় সরকার প্রতিশ্রুতি অনুযায়ী 41 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। এই কার্যক্রম সম্পন্ন হলে দারিদ্র্যের হার শতকরা 13.8 ভাগে নেমে আসবে। এজন্য রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবমুক্ত হয়ে কার্ড বিতরণ করতে হবে। ফ্যামিলি কার্ড অত্যন্ত জনপ্রিয় একটা পলিসি। বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে বাজেট 2027 সংস্কারের সংকেত, সামষ্টিক অর্থনীতির চাপ ও বাস্তবায়নের ঝুঁকি শীর্ষক এক সেমিনারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড এসব তথ্য জানায়। বাজেট হচ্ছে ডাইরেকশনের দিক থেকে অত্যন্ত আমাদেরকে আশান্বিত করেছে, কিন্তু তারপরে বলবো যে অনেকগুলো ডিফিকাল্টিস কিন্তু আছে, এবং ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এবং ইনস্টিটিউশনাল যে আমাদের কাঠামো আছে সেটা ভিত্তিতে এই বাজেটটা ইমপ্লিমেন্ট করাটা একটা চ্যালেঞ্জ হিসেবে থেকেই যাচ্ছে। বাজেট বিশ্লেষণে আলোচকরা জানান, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন অর্থ বছরের বাজেট স্বস্তিদায়ক। তবে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায় নানা ধরনের চ্যালেঞ্জ আর বিনিয়োগ খরা না কাটায় বাজেট বাস্তবায়ন বেশ কঠিন হবে। হিউম্যান টাচ, হিউম্যান ইন্টারভেনশন ব্যতীত রিস্ক বেসড অডিট হয়, এটা একটা খুবই সময় উপযোগী, এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা এটা খুব বেশি কমপ্লেন করেন। এটা ভালো হবে যে সামাজিক নিরাপত্তার যেই ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলো বিগত সময়ে আমরা বারবারই দেখেছি এটা একেবারে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। কাগজে কলমে রূপ থাকলেও বাস্তবে আসলে সেটা কারা পাবেন সেটার দিক নির্দেশনাটা আমরা জানতে চাই। অনুষ্ঠানে বিনিয়োগ নিশ্চিত করতে নীতির ধারাবাহিকতা, দুর্নীতি রোধ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বাজেটে কৌশল দেওয়া হয়েছে এবং সাথে সাথে বরাদ্দও উল্লেখ করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে নীতির ধারাবাহিকতা, পলিসি কন্টিনিউটি, এবং আপনারা যদি খেয়াল করেন এবারের বাজেটেই কিন্তু ট্যাক্স স্ট্রাকচারের ক্ষেত্রে কর কাঠামো কতদিন নির্দিষ্ট করা হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম বাজেট যেখানে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এছাড়া বাজেট ঘাটতি মেটাতে কর ব্যবস্থার সংস্কার এবং রপ্তানি বহুমুখীকরণে সব খাতকে সমান সুবিধা দেওয়ার দাবি জানান আলোচকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারের বাজেটকে গরিব রক্ষার বাজেট হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাজেট প্রণয়ন করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় এ কথা বলেন তিনি। যারা সমালোচনা করছেন তাদেরকে পুনরায় বাজেট পর্যালোচনার আহ্বান আইনমন্ত্রীর।
স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট অধিবেশন বিকেল ৩টায় শুরু হয়। এ সময় জাতীয় সংসদের সদস্যরা যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বড় লোকের বাজেট মানি না। এবারের বাজেট গরিব রক্ষা করার বাজেট ছিল। এবারের বাজেট মধ্যবিত্তের বাজেট। এবারের বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট। এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট। এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে, সেরকম একটি স্বপ্নের সোপান হিসাবে আমরা এখানে উপস্থাপন করেছি। জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, এসএসএফ প্রধান এবং বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। আপনারা দেশের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। দেশের শিক্ষা ব্যবস্থায় একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন থেকে দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। এছাড়া ক্লাস 1-এ ভর্তির ক্ষেত্রে পরীক্ষা হলেও প্রাধান্য পাবে শিক্ষার্থীর এলাকা। দেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করতে চায় সরকার। এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলো সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এর মাধ্যমে মূল্যায়নে সমতা নিশ্চিত হবে এবং পরীক্ষার মান বাড়বে। আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না। প্রথম শ্রেণীতে কোচিং নির্ভর প্রতিযোগিতামূলক পরীক্ষার সুযোগ থাকবে না বলেও জানান তিনি। ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব, এখানে কোচিং সেন্টার যাওয়ার মতো কোনো ভর্তি করা না। অ্যাট দ্য সেম টাইম প্যারালি আমরা ক্যাচমেন্ট এরিয়ার উপরে কাজ করছি। আমরা ক্যাচমেন্ট এরিয়া প্লাস একটা নমিনাল ভর্তি পরীক্ষা নিয়ে আমরা সিট অনুযায়ী সেইভাবে ব্যবস্থা করব। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, বাস্তব জীবন ভিত্তিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। এজন্য আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে আনন্দময় শিক্ষা ও কারিগরি বিষয় যুক্ত হচ্ছে। শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, এই তিনের সমন্বয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই, যেখানে তাদের ভিতরে টিম স্কিল ডেভেলপ করবে, ডিসিপ্লিন ডেভেলপ করবে, ইন্টারপার্সোনাল এবং ট্রান্সফারেবল স্কিলস ডেভেলপ করবে। সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী জানান, আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। যেখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশ ইন চেষ্টার 5 দিন পর শূন্যরেখায় থাকা 9 জনের মধ্য থেকে 4 জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। বাকি 5 জন এখনও শূন্যরেখায় রয়েছেন। বুধবার রাত 11:30টার দিকে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর মানবিক বিবেচনা করে বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার ও তাদের 2 শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এখন সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলছে এর কার্যক্রম। তবে এই ইকো রিসোর্টটি নির্মাণের সময় স্থানীয়দের কাছ থেকে জোর করে জমি ক্রয় করা সহ নানা অভিযোগ রয়েছে। গোপালগঞ্জ সদরে বৈরাগীটোল গ্রামের কমপক্ষে ৬২১ বিঘা জমির উপর সাবেক আইজিপি বেনজির আহমেদ গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। সেখানে রয়েছে দৃষ্টিনন্দন সুইমিং পুল, বিভিন্ন রাইড, কৃত্রিম লেক সহ সবুজ মনোরম পরিবেশ। রিসোর্টে রাত্রিযাপনের জন্য রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কটেজ বা ভিলা। অভিযোগ রয়েছে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে ও কৌশলে বেনজির তার এই বিশাল রিসোর্টের জমি ক্রয় করেন। জমি না দিলি ভাড়া হয়তো উল্টোপাল্টা কথাবার্তা বলছে, তাকে জোর করে বাধ্যতামূলক তাকে জমি দিয়ে দিছে। হয়তো অনেক লোকে বলছে যে জমি বিক্রি করবো না, হ্যাঁ খালি করে আমাকে জমি দেয়া লাগছে। কেউ জমি বিক্রি করতে রাজি না হলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো। দ্রুত সেসব মামলা থেকে মুক্তি চায় ভুক্তভোগীরা। একটা জমি কিনে নেছে বালুর ওইখানে প্রথম একটা জমি কিনে নেয়, পাশের কোনো জমি কিনে নাই। ওই ইয়ারটার থেকে সব জমির বালি তলের থেকে টানসার উপর থেকে ভাঙছে। এখানে উনি মেইন গেট করছে, যার কারণে আমরা আমাদের এই সে পুকুরগুলোয় যাইতে পারি না। উচ্চমানের মানুষ, এই জন্য ভয়তে ওনার যাবো সে কথা ওনারে কোনোদিন আমরা বলিও না। প্রথমত উনি একটা গেট রাখছিল আমাদের, পরে সে গেটটাও বন্ধ করে দেয়। তারা ওনার বিরুদ্ধে কথা বলছিল, তাদের বিরুদ্ধে হয়রানি করার জন্য মামলা দেওয়া ছিল, মিথ্যা মামলা। তো সেই মামলাগুলো যদি প্রত্যাহার হইতো তাহলে অনেক ভালো হইতো। সম্প্রতি বেনজির আহমেদের গ্রেপ্তারের খবরে খুশি বৈরাগীটোল গ্রামের বাসিন্দারা। বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে তো অনেকে যারা তার মনে তাকে কষ্ট আছে, তো তাকে ভালো লাগতেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী রিসোর্টের জলাশয়, কটেজ ও অন্যান্য স্থাপনা ক্রয় করা হয় এবং সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। কৃষি জমি দেখভালের দায়িত্ব দেওয়া হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এবং পুকুর ও জলাশয়ের দায়িত্ব দেওয়া হয় মৎস্য কর্মকর্তাকে। ২০২৪ সালের ৩ জুন পার্কটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন। গণমাধ্যমকে গঠনমূলকভাবে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সবাইকে সাথে নিয়ে সংস্কার করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে বলেও জানান মন্ত্রী। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দেশের প্রায় সকল গণমাধ্যম সংশ্লিষ্ট যে অ্যাসোসিয়েশন, সব পক্ষকে আমরা এক জায়গায় জড়ো করতে পেরেছি। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে, গণমাধ্যমের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক অর্জন। দেশে বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফল মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যে ফলগুলো আমদানি করা হতো সেগুলো এখন দেশে চাষ হচ্ছে। ড্রাগন ফল বিদেশি হলেও বর্তমানে দেশে উৎপাদিত এই ফল বিদেশে রপ্তানি করা যাবে। এছাড়া দেশের আম ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলা সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে থিয়েটার গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক প্রতিরোধের নতুন অধ্যায় শুরু করেছে গাই বাংলার গান পর্ষদের থিয়েটারের গান। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় থিয়েটারের গানের প্রথম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে জারি, বাউল সঙ্গীত ও আধুনিক পরিবেশনা করা হয়। আয়োজকরা জানান, মৌলবাদের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার লড়াইয়ে সাংস্কৃতিক হাতিয়ার হবে থিয়েটারের গান। এর মাধ্যমে থিয়েটার সঙ্গীতের শিকড়, সংগ্রাম ও সমৃদ্ধি দেশের সবখানে ছড়িয়ে যাবে বলে মনে করছেন তারা। এই থিয়েটারের গান আজকে যে যাত্রা শুরু হলো, সেটাও আমাদের জন্য অত্যন্ত গৌরবের যে আরণ্যক নাট্য দল দিয়ে এই যাত্রা শুরু হলো এবং অনেকগুলি দল নিশ্চয়ই তাদের থিয়েটারের গান নিয়ে
এখানে উপস্থিত হবেন। আমরা আসলে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের শেকড়টাকে আমরা পরিচয় করে দিতে চাই আমাদের গানের মাধ্যমে, যে আমরা আসলে কতটা সমৃদ্ধ সেটা আমরা বোঝাতে চাই। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা থামেনি উপত্যকাটিতে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এই পর্যন্ত গাজায় বিভিন্ন হামলায় 1005 জন নিহত হয়েছেন। এতে অবরুদ্ধ উপত্যকার মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। যুদ্ধবিরতির পরও গাজার বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। বর্তমানে উপত্যকাটির প্রায় 64% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার সরকারি তথ্য অনুসারে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 73,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় উপত্যকার 90% এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধবন্ধে স্থায়ী চুক্তিতে যেতে সমঝোতা স্মারক বা MOU-তে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এর মাঝেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, MOU-এর প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানের ওপর ফের হামলা ও দেশটির কর্মকর্তাদের হত্যা করা হবে। যুদ্ধবাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 28 ফেব্রুয়ারি একযোগে ইরানে হামলা শুরু করেন। সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ওয়েস্ট এশিয়া জুড়ে। এরপর জল গড়িয়েছে বহুদূর। এক পর্যায়ে ট্রাম্প বাধ্য হন পিছু হটতে। দীর্ঘ আলোচনা ও নানা উদ্যোগের পর একটি সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পূর্ব ঘোষিত সময়ের একদিন আগেই ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে সই করেন ডোনাল্ড ট্রাম্প। আর ইরানে বসেই সই করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উদ্যোগের মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, চুক্তির ফলে ইরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে স্মারকটি সই হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, এটি এরই মধ্যে কার্যকর এবং বাস্তবায়নের পরীক্ষা নেওয়ার সময় এসেছে। সমঝোতা স্মারকের শর্তানুসারে সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমিয়ে আনতে সম্মত হয়েছে তেহরান। বিনিময়ে বড় আকারের অর্থনৈতিক ছাড় পাবে দেশটি। এছাড়া ইরানের তেল সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো তাৎক্ষণিকভাবে প্রত্যাহারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ওয়াশিংটন। তবে এরই মধ্যে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সই হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানের ওপর আবার হামলা ও দেশটির কর্মকর্তাদের হত্যা করা হবে। বিশ্বের উন্নত দেশগুলোর জোট G7-এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে যান ট্রাম্প। এর আগে শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে সইয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে একদিন আগেই এতে সই করার কথা জানালো দুই দেশ। এর মাধ্যমে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য 60 দিনের সময়সীমা শুরু হলো। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ফিফা বিশ্বকাপ মানেই ভিন্ন এক উৎসবের আমেজ। টিভি স্ক্রিনে বসে খেলা দেখতে বার ও রেস্তোরাঁগুলোতে ভিড় জমায় অসংখ্য ফুটবল প্রেমী। তবে মেক্সিকোর গুয়াদালাহারা শহরে দেখা গেছে এক ভিন্ন চিত্র। বিশ্বকাপ চললেও বন্ধ রাখা হয়েছে টেলিভিশন। মেক্সিকোর ব্যস্ত শহরগুলোর একটি গুয়াদালাহারা, যেখানে অবস্থিত বিভিন্ন বার ও রেস্তোরাঁ এখন আর দেখা যাচ্ছে না বিশ্বকাপ ম্যাচের সরাসরি সম্প্রচার। 13 থেকে 15 জুনের মধ্যে ধারণ করা ভিডিওতে দেখা যায় গ্রাহকেরা খাবার ও পানীয় উপভোগ করছেন ঠিক, কিন্তু কোথাও বন্ধ রয়েছে টেলিভিশন অথবা টিভি পর্দায় চলছে অন্য কোনো অনুষ্ঠান। কারণ হিসাবে জানা গেল, চলমান ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে উচ্চ লাইসেন্স ফি এবং কঠোর নিয়মের প্রতিবাদেই এমন অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। ফিফা সহ দেশের সরকার ও কেবল অপারেটর আমাদের জানিয়েছে
বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ায় আমরা ফ্রি টু ইয়ার ম্যাচও দেখাতে পারবো না। এমন সিদ্ধান্তের বিপরীতে প্রতিবাদ হিসেবে আমরা আমাদের দোকানগুলোতে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছি। শুধু বার মালিকরাই নন, ক্ষোভ রয়েছে কর্মচারীদের মাঝেও। তাদের অভিযোগ, ফিফার আরোপিত নিয়মগুলো সাধারণ ব্যবসায়ীদের জন্য অযৌক্তিক ও বৈষম্যমূলক। এই বিধিনিষেধগুলো অত্যন্ত কঠোর ও হাস্যকর, যা সাধারণ মানুষের কোনো উপকারে আসে না। তার পক্ষেই কেন পুরো ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে, এটাই আমাদের প্রশ্ন। একদিকে কোটি টাকার ফুটবল বাণিজ্য, অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকা লড়াই। টেলিভিশন বন্ধ রেখে তারা জানিয়ে দিচ্ছে, ফুটবলকে ভালোবাসলেও অতিরিক্ত বাণিজ্যিক চাপ মেনে নিতে প্রস্তুত নন তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব রাতের দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। রিজার্ভ চুরি মামলায় সিআইডির খসড়া অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়া। 10 বছর পরে হলেও তদন্ত শুরু যেহেতু হয়েছে, সেহেতু এর একটা ফলক আমরা দেখতে পাবো অচিরেই। তদন্তই হবে, এটা কোনো বেনিফিটস আসবে না। শেষমেশ আমরা যারা সাধারণ পাবলিক, আমরা যারা আমাদের দেশের সাধারণ নাগরিক আছে, আমার আপনার পকেট থেকে যাচ্ছে। 41 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন হলে দারিদ্র্যের হার কমে দাঁড়াবে শতকরা 13.8 ভাগে। গবেষণা প্রতিষ্ঠানের বাজেট বিশ্লেষণ। জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে। এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারে শিকার না হন, সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। এখন থেকে দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে। শিক্ষা ব্যবস্থায় একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। যুদ্ধবন্ধে স্থায়ী চুক্তিতে পৌঁছাতে সমঝোতা স্মারকের সই যুক্তরাষ্ট্র ও ইরানের। প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।